নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞানের যে প্রশ্নপত্র রয়েছে বোর্ড কিন্তু তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্র দিয়ে দিয়েছে এবং সেই প্রশ্নপত্রগুলো যদি পড়ো তাহলে 100% তুমি অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এ 100% কমন পাবা। তোমাকে শুধুমাত্র যেই বোর্ড কর্তৃক যে প্রত্যেকটা অধ্যায়ভিত্তিক যে প্রশ্নগুলো দিছে সেগুলো পড়লেই তোমাদের কিন্তু যথেষ্ট। তুমি দেখতে পাচ্ছ আমি জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তকের একটি পিডিএফ রয়েছে যেখানে তোমাদের বোর্ড কর্তৃক যে প্রশ্নটা রয়েছে সেই প্রশ্নটার কাছে আমি তোমাদের জন্য রয়েছে এবং আজকে আমি লাইভ ক্লাসে তোমাদের সম্পূর্ণ প্রশ্নপত্রটি দেখিয়ে দিব এবং সম্পূর্ণ প্রশ্নপত্রটি কিভাবে কি করবা সেই বিষয়টা তোমাদেরকে বুঝিয়ে দেব। অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর নবম দশম শ্রেণীর যদিও আমরা সময় পাবো কিনা জানি না সব ক্লাস করার জন্য, তবে আমি চেষ্টা করব যে অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর জন্য যেন ক্লাস আপলোড দেওয়া হয়। বর্তমানে এইচএসসি পরীক্ষা 2025-কে নিয়ে একটু বিজি রয়েছি আমরা। তো চলো আমরা তোমাদের প্রশ্নপত্রের সরাসরি দেখি এবং প্রশ্নপত্রের উত্তরগুলো করার চেষ্টা করবা, ঠিক আছে সবাই? তো এখানে যদি আমরা দেখি, দেখো এখানে বলা হয়েছে যে তোমাদের যে প্রশ্নপত্রটা সেখানে কিন্তু বলা হয়েছে জাতীয় শিক্ষাক্রম এবং পাঠ্যপুস্তক বোর্ড থেকে মতিঝিল বাণিজ্যিক এলাকা ঢাকা 1000, যেখান থেকে এনসিটিভি যে ওয়েবসাইট সেখান থেকে কিন্তু প্রশ্নপত্রটি দিয়েছে। তো একটু নিচে যদি আসো তাহলে এই প্রশ্নপত্রটি তুমি পেয়ে যাবা। হিসাব বিজ্ঞানের যে প্রশ্নপত্র সেটা শ্রেণী হলো নবম এবং দশম দুইটা শ্রেণীর জন্যই, প্রত্যেকটা অধ্যায়ভিত্তিকভাবে আলাদাভাবে দিয়েছে। এটাকে তারা নমুনা প্রশ্ন বলে এবং আমরা কিন্তু গতবার পরীক্ষা যারা দিয়েছে তারা মোটামুটি আমরা সবাই জানি যে নমুনা প্রশ্ন থেকে তোমাদের কিন্তু প্রশ্নর একটা ক্যাটাগরি বোঝা যায়, তবে অধ্যায়ভিত্তিকভাবে যেহেতু এই প্রশ্নগুলো দিচ্ছে তার মানে এখান থেকে প্রশ্ন আসবে। যদি নমুনা প্রশ্নই দিতে হতো তাহলে হয়তো বা একটা প্রশ্নপত্রের নমুনা দেখা দিত যে এরকম একটা প্রশ্নের ক্যাটাগরি থাকবে, তবে এখানে অধ্যায়ভিত্তিকভাবে প্রশ্ন দেখাচ্ছে মানে এই প্রশ্ন কয়টা পড়লে তোমার আর কোনো প্রশ্ন পড়ার প্রয়োজন হবে না। তো চলো আমরা হিসাব বিজ্ঞানের যে প্রশ্নপত্রগুলো রয়েছে সেগুলো আমরা একটু দেখব। প্রথমে যদি আমি কথা বলি, সর্বপ্রথম তুমি যদি দেখো এখানে বহু নির্বাচনী প্রশ্ন রয়েছে হলো প্রথম অধ্যায়ের জন্য। প্রথম প্রশ্ন, হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? হিসাব বিজ্ঞানকে কি নামে অভিহিত করা হয়? অপশন রয়েছে ব্যবস্থাপনা, তথ্য ব্যবস্থা, নিরীক্ষা ব্যবস্থা এবং বিবরণীয় ব্যবস্থা। তো এখানে হিসাব বিজ্ঞানের যে প্রশ্নগুলো রয়েছে এখানে সম্পূর্ণ প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। যেহেতু আমি হিসাব বিজ্ঞানের শিক্ষক নয় তো এই সঠিক উত্তরটা কিন্তু আমি এখানে অ্যাকুরেট বলতে পারবো না, আমি তোমাদের প্রশ্নগুলো দেখিয়ে দিচ্ছি। তো উত্তরগুলো অবশ্যই তোমরা করে নিবা, কেননা আমি যদি সায়েন্স অথবা আর্টসের যদি কোনো প্রশ্নপত্র হইতো তাহলে 100% বলে দিতাম, তবে হিসাব বিজ্ঞান একান্তই আমার আয়ত্তের বাইরে। আমি শুধু প্রশ্নগুলো তোমাদের দেখাই দিব যেন তুমি প্রশ্নগুলোর উত্তর করতে পারো এবং অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এ সম্পূর্ণ প্রশ্নটি কমন পাও, ঠিক আছে? তো আমরা যদি এখানে দেখি তারপরে দ্বিতীয় নম্বর প্রশ্ন, হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে? হিসাব বিজ্ঞান তথ্যের বাহ্যিক ব্যবহারকারী কে? এখানে রয়েছে মালিক, ব্যবস্থাপক, কর কর্তৃপক্ষ, অভ্যন্তরীণ নিরীক্ষক। 3 নম্বর প্রশ্ন হলো হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য কোনটি? হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য কোনটি? আর তোমাদের বলবো যারা আমাদের লাইভে সংযুক্ত হয়েছো, জানি না তোমাদের যারা আসলে নবম দশমের হিসাব বিজ্ঞান অর্থাৎ হলো এই সাবজেক্টগুলো আসলে অনেক শিক্ষার্থী কম নেয়, ম্যাক্সিমাম স্টুডেন্ট সায়েন্স অথবা আর্টস নেয়, তো তোমাদের নিয়ে কিন্তু লাইভ মোটামুটি কম করা হয়। তো বিষয়গুলো একটু ভালো করে তোমরা প্রশ্ন উত্তরগুলো লাইভের নিচে দেওয়ার চেষ্টা করবে, ঠিক আছে? আমি মাঝে মধ্যে প্রশ্নপত্র কারা কি উত্তর দিচ্ছ সেই উত্তরগুলো চেক করে তাদের নাম বলবো ইনশাল্লাহ। হিসাব বিজ্ঞানের অন্যতম উদ্দেশ্য কোনটি? আর্থিক ফলাফল ও আর্থিক ব্যবস্থা, তারপর এখানে রয়েছে জালিয়াতি ও প্রতারণা রোধ করা, ব্যয় নিয়ন্ত্রণ করা, আর্থিক বিবরণীয় তুলনামূলক বিশ্লেষণ করা। তো উত্তর তো অবশ্যই দিয়ে দিবা। 4 নম্বর প্রশ্ন, সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ হলো? সেবামূলক অমুনাফাভোগী প্রতিষ্ঠানের উদাহরণ হলো শিক্ষা প্রতিষ্ঠান, তারপর হলো তোমার এখানে যদি দেখো বিজ্ঞাপনী সংস্থা, আর হলো সামাজিক সংঘ। তারপরে যদি 5 নম্বর, 6 নম্বর এবং 7 নম্বরের জন্য একটা উদ্দীপক রয়েছে তোমাদের, এরকম একটা উদ্দীপক, সেই উদ্দীপক পরে তোমাদেরকে পরবর্তী প্রশ্ন উত্তর দিতে হবে। বলা হয়েছে ফেলকন ফার্মেসি ওষুধ ক্রয় বিক্রয়ের একটি পাইকারি ব্যবসায় প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি সঠিক আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নির্ণয়ের উদ্দেশ্যে অভিজ্ঞ হিসাবরক্ষক জনাব শাহিনকে নিয়োগ দেন। 5 নম্বর প্রশ্ন হলো লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের জনাব শাহিন নিচের কোনটিকে বিবেচনা করবেন? লাভ ক্ষতির পরিমাণ নির্ণয়ের জনাব শাহিন নিচের কোনটিকে বিবেচনা করবেন? তো অপশন তোমরা দেখতে পাচ্ছ, উত্তর অবশ্যই দিয়ে দিবা। 6 নম্বর প্রশ্ন, কাঙ্ক্ষিত ফলাফলের অর্জনের জন্য ফেলকন ফার্মেসিকে কোনটি নিয়ন্ত্রণ করতে হবে? কাঙ্ক্ষিত ফলাফল অর্জনের জন্য ফেলকন
ফার্মেসিকে কোন নিয়ন্ত্রণ ব্যবস্থা করতে হবে? তুমি এখানে অপশন দেখতে পাচ্ছ, উত্তর মারবা। 7 নম্বর প্রশ্ন, প্রতিষ্ঠানটি উদ্দেশ্য অর্জনে জনাব শাহিনকে নির্ণয় করতে হবে। প্রতিষ্ঠানটির উদ্দেশ্য অর্জনে জনাব শাহিনকে কি করতে হবে? নির্ণয় করতে হবে। লাভ ক্ষতির পরিমাণ, মোট সম্পদের পরিমাণ, দায় ও মালিকানার সত্ত্বের পরিমাণ। উত্তরটা অবশ্যই তোমরা দিবা। তো 8 নম্বর প্রশ্ন লিখছে বিজ্ঞান ও প্রযুক্তি। বিজ্ঞান ও প্রযুক্তি কি? হিসাব রক্ষককে সংকুচিত করা, তারপর হিসাব রক্ষককে ব্যয়বহুল করা তোলা, হিসাব রক্ষকের প্রতিরোধ করা, হিসাব রক্ষকের উন্নতি ঘটায়। তো দেখি তোমরা কে কি উত্তর দিচ্ছ। আমি আবার বলছি যে হিসাব বিজ্ঞান বা এই সাবজেক্টটা আসলে আমাদের আওতার বাইরে, তাই প্রশ্নের উত্তরগুলো আমি সঠিকভাবে দিতে পারবো না, কারণ আমি সায়েন্সের স্টুডেন্ট, সেক্ষেত্রে আর্টসের প্রশ্নের উত্তরগুলো অবশ্যই দিতে পারি। তবে তোমরা নিজেরা যারা হিসাব বিজ্ঞান রয়েছে, আশা করি তোমরা প্রথম অধ্যায় থেকে শুরু করে বাকি অধ্যায়গুলো অবশ্যই পড়েছ। তার জন্য তোমাদেরকে অবশ্যই বলবো যে এই প্রশ্নের উত্তরগুলো তোমরা নিজেদের চেষ্টা করবা দেওয়ার, অথবা তোমাদের যে শিক্ষক রয়েছে তাদের থেকে এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই করে নেবা। ঠিক আছে, তো চলো আমরা পরবর্তী প্রশ্নের দিকে যাই সরাসরি। তারপরে তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন। তো 8টি প্রশ্ন ছিল প্রথম অধ্যায়ের জন্য। তো এখানে দেখো তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন হিসাবে কোনগুলো পড়তে হবে। এখানে বলা হয়েছে হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? হিসাব বিজ্ঞানকে ব্যবসায়ের ভাষা বলা হয় কেন? 2 নম্বর, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্যটি ব্যাখ্যা করো। 3 নম্বর হলো সরকার ও রাষ্ট্রের প্রতি হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। 4 নম্বর হলো ঋণ প্রদানকারীর জন্য ব্যবসায়ের হিসাব তথ্য যাচাই কেন গুরুত্বপূর্ণ। তারপরে ধর্মীয় মূল্যবোধ সৃষ্টিতে হিসাব বিজ্ঞানের ভূমিকা ব্যাখ্যা করো। তো এটা ছিল প্রথম অধ্যায়ে তোমাদের যে প্রশ্ন সেটা। এরপরে আমরা দ্বিতীয় অধ্যায়ে যে প্রশ্ন আছে লেনদেন অধ্যায়ের নাম, সেই অধ্যায়ের যে প্রশ্নগুলো বোর্ড আমাদের কাছে দিয়েছে সেই প্রশ্নগুলো তোমাদের দেখাচ্ছি। আমি বারবার বলছি এখানে 8টা কি 9টা নৈবিত্তিক প্রশ্ন প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক ভাবে রয়েছে এবং 4-5টা সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে। এই প্রশ্নগুলো যারা করতে পারবা তাদেরকে হিসাব বিজ্ঞানে 100% প্রশ্নপত্র কমন পাবে ইনশাল্লাহ। তো অবশ্যই তোমরা নিজেরা উত্তরগুলো করবা, অথবা তোমাদের কোনো শিক্ষকের দ্বারা প্রশ্নপত্রের উত্তরগুলো করে নিবা। বহু নির্বাচনী প্রশ্ন যদি তুমি খেয়াল করো, নিচের কোনটি ব্যবসায়ের লেনদেন বহির্ভূত ঘটনা? এখানে অপশন রয়েছে ধারে পণ্য ক্রয় 12,000 টাকা, আসবাবপত্রের অপচয় 2,000 টাকা, 2 লক্ষ না 20,000 টাকার পণ্য ক্রয়ের ফরমায়েশ প্রদান, 2,500 টাকার পণ্য ফেরত আসলো। তারপরে লেনদেন সংক্রান্ত ঘটনা হতে পারে দৃশ্যমান, অদৃশ্যমান, অর্থ সম্পর্কহীন। সেক্ষেত্রে উত্তর তোমরা দিবা অবশ্যই। 3 নম্বর প্রশ্ন, ধারে ক্রয়কৃত পণ্য ফেরত পাঠানোর ক্ষেত্রে কোনটির ব্যবহৃত হয়? ডেবিট নোট, ডেবিট ভাউচার, চালান, তারপর ক্রেডিট নোট। 4 নম্বর হলো এ সমান সমান এল প্লাস ও ই সমীকরণে ওই উপাদানটি কি নির্দেশ করে? সম্পদ, মালিকানা সত্ত্ব, দায়, মুনাফা। এরপরে পরবর্তী প্রশ্নের জন্য এখানে একটা ছোট্ট উদ্দীপক রয়েছে আমাদের কাছে, তো উদ্দীপকটা আমরা দেখব। বলা হয়েছে নিচের তথ্য থেকে 5, 6 এবং 7 নং প্রশ্ন উত্তর দাও। মনি ট্রেডার্সের মালিক 1 জানুয়ারি 2025 সালের 50,000 টাকা ব্যবসায়ে নিয়োগ করেন। উক্ত ব্যবসায় ধারে বিক্রয়কৃত 10,000 টাকা পণ্যের 10,000 টাকার পণ্য মধ্যে 3,000 টাকার পণ্য ফেরত এসেছে। 5 নম্বর প্রশ্ন, 50,000 টাকার লেনদেনটির ফলে হিসাব সমীকরণের কোন উপাদানটি বৃদ্ধি পাবে? ব্যয়, বিনিয়োগ, মূলধন, দায়। 6 নম্বর প্রশ্ন, 3,000 টাকা লেনদেনটির জন্য মনি ট্রেডার্সের কোন দলিলটি প্রস্তুত করবে? অর্থাৎ যে ফেরত যে 3,000 টাকা যে ফেরত আসছে সেই ফেরতের জন্য কোন লেনদেনটা কি করবে? আসলে যদি ভালো হতো, সবচেয়ে ভালো হতো যদি আমি উত্তরগুলো তোমাদেরকে দিতে পারতাম, যেহেতু এখানে হিসাব বিজ্ঞান সাবজেক্টটা আসলে সায়েন্স অথবা আর্টসের সম্পূর্ণ আওতার বাইরে একটি সাবজেক্ট এবং এটার জন্য আলাদাভাবে অবশ্যই একটা শিক্ষক প্রয়োজন হয়। তো এই প্রশ্নটা অনেক কঠিন, আমি জাস্ট প্রশ্নপত্রটা পেয়েছি, এখানে উত্তরপত্র আমাদের কাছে নাই, আর আমি নিজেও কিন্তু হিসাব বিজ্ঞান সম্পর্কে ততটা জানি না যতটা আমার জানা দরকার একজন শিক্ষক হিসেবে। তো সায়েন্স আর্টস হলে প্রত্যেকটা হিসাব আমি প্রত্যেকটা সাবজেক্টের প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিতাম, তবে অবশ্যই তোমরা নিজেরা উত্তর করবা, যেটা পারবা না তোমরা তোমাদের কাঙ্ক্ষিত শিক্ষক তার কাছ থেকে সেই উত্তরটা জেনে নিবা। 7 নম্বর প্রশ্ন, উদ্দীপকের আলোকে মাস শেষে মনির ট্রেডার্সের আর্থিক অবস্থা প্রকাশ পাবে। মোট সম্পদের, এখানে মোট সম্পদে দেখানো 57,000 টাকা,
মোট দায় 7,000 টাকা, মালিকানা সত্ত্ব 57,000 টাকা। তো সঠিক কোনটা? 8 নম্বর প্রশ্ন, ব্যক্তিগত প্রয়োজনে নগদ অর্থ উত্তোলন এই লেনদেনের ফলে হিসাব সমীকরণে হ্রাস পাবে, সম্পদ দায় মালিকানা সত্ত্ব। 9 নম্বর প্রশ্ন, শুধু মালিকানা সত্ত্ব সমানভাবে হ্রাস বৃদ্ধি পায় এমন লেনদেন হলো বিনামূল্যে পণ্য বিতরণ, বিক্রিত পণ্য ফেরত, মালিক কর্তৃক পণ্য ফেরত। অপশন আছে 1 2 1 3 2 3 1 2 3। 10 নম্বর প্রশ্ন, দ্বিতীয় অধ্যায়ে মাত্র 10টি প্রশ্ন দিয়েছে তারা। 2025 সালের 20 মার্চ তারিখের ক্রেডিট নোটে নিচের কোনটি সূত্র হিসাবে লেখা হয়? তো এখানে সূত্র 4টি দেখতে পাচ্ছ, তোমাদের যেটা সঠিক উত্তর সেটা দিয়ে দেবা। এরপর তোমাদেরকে কিছু সৃজনশীল প্রশ্ন আমি দেখাবো। তো এখানে কিন্তু তারা সৃজনশীল প্রশ্ন দিয়েছে। আর আমি বারবার বলছি যে বোর্ড যে প্রশ্নগুলো দিয়েছে তোমাদের কাছে, তারা যদি বোর্ড এত বড় প্রশ্ন মতো কোনো কারণ বিনা কারণে তৈরি করে না, আর বাকিদের নিয়ে কিন্তু এখন প্রশ্ন মতো তৈরি করে নাই। তো হিসাব বিজ্ঞান কঠিন সাবজেক্ট, যার কারণে তারা তোমাদের একটা প্রশ্ন মতো তৈরি করে দিয়েছে। তার মানে হলো এই প্রশ্নটা কিন্তু আসলে একান্তই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এরপরে যদি আসি সৃজনশীল প্রশ্ন, বলা হয়েছে রিফাত এন্টারপ্রাইজ একটি ব্যবসায়ী প্রতিষ্ঠান। 2025 সালের ডিসেম্বর মাসে উক্ত ব্যবসায়ী প্রতিষ্ঠানে নিম্নোক্ত ঘটনাগুলো সংঘটিত হয়েছে। ডিসেম্বরের 1 তারিখে তুমি দেখতে পাচ্ছ 5 লক্ষ টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। ডিসেম্বরের 3 তারিখে ব্যাংকে 50,000 টাকা দিয়ে জমা দিয়ে একটি হিসাব খোলা হলো। ডিসেম্বরের 5 তারিখে ধারে পণ্য ক্রয় 25,000 টাকার। ডিসেম্বরের 10 তারিখে মালিক কর্তৃক ব্যাংক হতে ব্যক্তিগত প্রয়োজনে ঋণ গ্রহণ 40,000 টাকা। ডিসেম্বরের 15 তারিখে 45,000 টাকার আসবাবপত্র ক্রয়ের ফরমাইশ প্রদান। তো ডিসেম্বরের 20 তারিখে পাওনা দায়কে পরিশোধ 15,000 টাকা। এবার প্রশ্নগুলো দেখি যে তোমাদের প্রশ্নগুলো কি দিছে। প্রথমে ক নম্বর প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে ব্যবসায়িক লেনদেন নয় এমন ঘটনা সমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। অবশ্যই তোমাকে নিজে করতে হবে। উপরে উদ্দীপক রয়েছে, নিচে প্রশ্ন রয়েছে। বোর্ড কর্তৃক যে প্রশ্ন, সেই প্রশ্নের উত্তর অবশ্যই করবা। বিশেষ করে প্র্যাকটিসের জন্য হলেও তোমাদের কিন্তু এই প্রশ্নগুলো করা উচিত। আচ্ছা, 2 নম্বর প্রশ্ন হলো ঘটনাসমূহ হতে লেনদেন চিহ্নিত করে সমীকরণ পদ্ধতিতে তার কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর হলো হিসাব সমীকরণের ওপর লেনদেনের প্রভাব দেখাও। ঠিক আছে, এখানে 1 নম্বর সমীকরণ। তারপর 2 নম্বর সৃজনশীল প্রশ্ন, জানুয়ারি 2025 সালে মাসে চয়ন ব্রাদার্স এর ব্যবসায় নিম্নোক্ত লেনদেনগুলো সংঘটিত হলো। তো এখানে মোটামুটি কিছু লেনদেন দেওয়া রয়েছে, তুমি যদি খেয়াল করো এই যে লেনদেনগুলো, আমি প্রত্যেকবার যদি একটা একটা করে বলতে লাগি তাহলে কিন্তু অনেক সময় লাগবে। ঠিক আছে, যেহেতু আমি প্রশ্নপত্রের উত্তরগুলো করছি না, যত তাড়াতাড়ি তোমাদের প্রশ্নগুলো দিব তুমি তত তাড়াতাড়ি প্রশ্নের উত্তরগুলো করতে পারবা। প্রয়োজনে তুমি স্ক্রিনশট দিয়ে নিতে পারো। ক নম্বর প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন, চয়ন ব্রাদার্স এর লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণ ব্যাখ্যা করো। 3 নম্বর প্রশ্ন, চয়ন ব্রাদার্স এর লেনদেনগুলোর দ্বারা হিসাব সমীকরণের উপর প্রভাব দেখাও। তাই তো মোটামুটি 2 নম্বর সমীকরণ শেষ। এরপর হলো সৃজনশীল প্রশ্ন 3। সৃজনশীল প্রশ্ন 3-এ বলছে লিগ্যাল এইড নামের জনাব আসফিয়া 2রা মে 2025 তারিখে তার আইন ব্যবস্থা চালু করেন। ঠিক আছে, আইন ব্যবসা চালু করেন। প্রথম মাসের ঘটনাগুলো নিম্নরূপ। তো এখানে কিছু ঘটনা তোমাদেরকে দিয়ে রাখছে। মে মাসের 2 তারিখ থেকে মে মাসের 30 তারিখ পর্যন্ত একটা ঘটনা দিয়ে রাখছে। ঠিক আছে, তো এই ধরনের যে হিসাবগুলো আছে, আমার যতটুকু জানা যে এই ধরনের হিসাবগুলো হয়তো ছকে করতে হয়। কিতে করতে হয়? ছকের মাধ্যমে এই হিসাবগুলো কিন্তু করতে হয়। তো অবশ্যই তোমাদেরকে আমি রিকমেন্ড করব, হয়তো যখন ক্লাসটি শেষ হয়ে যাবে তখন হয়তো তোমাকে করতে হবে যে প্রশ্নটা হয় ডাউনলোড দিয়ে নিবা, আর না নয়তো এই প্রশ্নগুলো স্ক্রিনশট দিয়ে নিবা। যে কোনো একটা করবা যেন তুমি এই প্রশ্নগুলো সম্পূর্ণ উত্তর করতে পারো। আমি বারবার বলছি যে আসলে এই সাবজেক্টটা আমার নয়, যার কারণে আমি এই সম্পূর্ণ সাবজেক্টটার উত্তর করে দিতে পারছি না। এগুলো কি সত্যি পরীক্ষাতে আসবে তুষি? আচ্ছা দেখো তুষি, আমি তোমাকে এতটুকু বলতে পারি যে এটা বোর্ড থেকে প্রশ্নটা করা হয়েছে। ঠিক আছে, তারপর পাপা গেমারও বলছে এগুলো কি সত্যি আসবে। এই প্রশ্নগুলো সম্পূর্ণ বোর্ড কর্তৃক করছে। আমি একটু তোমাদের রিকমেন্ডের জন্য আমি একটু উপরে যাচ্ছি, জাস্ট আমি এখানে আবার ফেরত আসছি। তুমি যদি দেখো এটা কিন্তু সম্পূর্ণ বোর্ডের থেকে একটা প্রশ্ন করা হয়েছে। ঠিক আছে, প্রশ্নটা কিন্তু আমরা বানাইছি বা আমরা অনেক ক্ষেত্রে নমুনা প্রশ্ন দিই, বাট আমি অন্তত বলে দিই যে এটা আমাদের দ্বারা তৈরি করা হয়েছে প্রশ্নটা। ঠিক আছে, স্যার কেমন আছে? হ্যাঁ ভালো আছি ইনশাল্লাহ।
তুমি কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো দেখো এখানে তারা দুইটা প্রশ্নপত্র সম্পর্কিত ডিটেলিং দিছে এবং তারা বলছে নবম দশম শ্রেণী, শুধু নবম না দশম শ্রেণীর জন্য কিন্তু সেম প্রশ্নপত্র রাখছে। খুব বেশি না, তুমি যদি দেখো প্রথমে আমরা 8টা দেখালাম, তারপর কিছু এমসিকিউ সংক্ষিপ্ত প্রশ্ন দেখালো, তারপরে এখন আমরা মোটামুটি 3টা সৃজনশীল প্রশ্ন দেখাইছি। এই যে প্রশ্নগুলো রয়েছে আমি তোমাকে বলবো যে প্র্যাকটিসের জন্য হলে কয়ে যাও, যেহেতু বোর্ড দ্বারা প্রশ্ন আসলে পরীক্ষার আগ সময় তোমাদের দিছে, তার মানে অবশ্যই তো কোনো কারণে দিছে, তাই না? ভাইয়া স্কুলে কি অফ করা হবে করোনার জন্য? আচ্ছা, স্কুল সম্পর্কিত যদি প্রশ্ন করো এই সম্পর্কিত অলরেডি আমি সবসময় বলে রাখি তোমাদেরকে, তাও বলি যে পরীক্ষা প্রশ্ন পত্র এটা তো আমি বললাম যে বোর্ড থেকে আসছে, আর তোমাদের যে স্কুল ছুটির যে বিষয়টা এটা সম্পূর্ণ ডিপেন্ড করে হলো করোনার উপরে। যদি প্রকোপ বাড়ে তাহলে স্কুল কলেজ বন্ধ হবে, বাট আপাতত তো বন্ধ হচ্ছে না, ঠিক আছে? ক্লাস 6 এর জন্য লাইভ করান। আগে আমি যেটা পেয়েছি বোর্ড থেকে আগে সেটা কমপ্লিট করি, দেন আমি তোমাদেরকে বাকি প্রশ্ন উত্তর দেবো, ঠিক আছে? তো চলো আমরা প্রশ্নগুলো দেখে নিই অত সময় নষ্ট না করে। তো 3 নম্বর প্রশ্ন তুমি আমার স্ক্রিনে দেখতে পাচ্ছ, আমি তোমাদের বলবো যে প্রয়োজনীয় স্ক্রিনশট দিয়ে নাও, কোনো সমস্যা নেই, ঠিক আছে? তো এখানে 1 নম্বর প্রশ্ন বলছে সেবা সরঞ্জামের অপরিশোধিত মূল্য নির্ণয় করো, মূল নির্ণয় করো। আচ্ছা এইটা না, এটা দিয়ে দেখি। 2 নম্বর প্রশ্ন মাস শেষে জনাব অফিসিয়ার মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করা। 9 নম্বর প্রশ্ন মে মাসের 8, 12, 25 ও 30 তারিখের লেনদেনের দ্বারা হিসাব সমীকরণের প্রভাব দেখাও। তারপরে আসবো তোমাদের 4 নম্বর প্রশ্ন, যেখানে বলছে সেলিম ট্রেডার্স ফেসবুক ফেব্রুয়ারি 2025 বিজয় ট্রেডার্সের নিকট নিম্নোক্ত পণ্য বিক্রয় করেন। তো এখানে তাদের পণ্য সম্পর্কিত কিছু ডিটেলিং দেওয়া আছে। এখানে দেওয়া আছে, দেখো তুমি যদি দেখো ফেব্রুয়ারি 1 তারিখ, ফেব্রুয়ারি 7 তারিখ, ফেব্রুয়ারির 15 তারিখ, 3টা তারিখ কিন্তু এখানে উল্লেখ করেছে। সেলিম ট্রেডার্সের মোট বিক্রয়ের উপর 10% কারবারি বাট্টা মঞ্জুর করেন। আচ্ছা, এটা মোটামুটি বিষয়। এবার প্রশ্ন আসে, উপযুক্ত তথ্য হতে ফেব্রুয়ারি 7 তারিখের নিট বিক্রয়ের পরিমাণ নির্ণয় করা। 2 নম্বর প্রশ্ন ফেব্রুয়ারি 1 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ক্যাশ মেমো প্রস্তুত করো। ফেব্রুয়ারি 15 তারিখের লেনদেন হতে চালান প্রস্তুত করো, ঠিক আছে? আচ্ছা, তারপরে যদি দেখি 5 নম্বর এখানে প্রশ্ন, কয়টা প্রশ্ন দিছে তোমাদেরকে? আমি আসলে প্রশ্নপত্র এইমাত্র আমি হাতে পাইছি, তো প্রশ্নপত্রগুলো আমি চেকও দিনে আসলে কয়টা সৃজনশীল প্রশ্ন দিছে কেমন কি। আর যেহেতু হিসাব বিজ্ঞানটা যেহেতু আমার আওতার বাইরে, তাই সরাসরি লাইভ ক্লাসে তোমাদের প্রশ্নটা আমিও প্রথমেই তোমাদের প্রশ্নগুলো দেখছি তোমাদের সামনেই, যেটা বোর্ড কর্তৃক প্রশ্নগুলো দিছে অবশ্যই অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন, তাই ভাবলাম যে লাইভে এসে তোমাদেরকে বিষয়টা ক্লিয়ার করা যাক। অনেকের মাথায় অনেক ধরনের প্রশ্ন থাকে, যে প্রশ্নগুলোর উত্তর আসলে লাইভ ছাড়া দেওয়া সম্ভব হয় না, তাই লাইভ ক্লাসে তোমাদের যদি আলাদা কোনো প্রশ্ন থাকে অবশ্যই বলবা, প্রশ্ন উত্তরগুলো দিয়ে দিবা। তো এখান থেকে তুমি দেখতে পাচ্ছ কিছুটুকু উদ্দীপক, এই পর্যন্ত উদ্দীপক দেওয়া রয়েছে। তো এরপরে প্রশ্ন যদি আসি, প্রথম প্রশ্নে বলছে জেমস ট্রেডার্সের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। তারপরে বলছে জানুয়ারি 1, 2, 4, 9 তারিখের লেনদেনগুলোর মাধ্যমে প্রমাণ করো যে এ সমান সমান এল প্লাস ও ই। গ নম্বর প্রশ্ন জেমস ট্রেডার্সের মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। আচ্ছা, এরপরে যদি আসি 6 নম্বর প্রশ্ন, আরেকটা সৃজনশীল প্রশ্ন দেওয়া আছে। এখানে যদি দেখো মোটামুটি অনেকগুলো তারিখ রয়েছে, তোমাদের হিসাবগুলো আসলে অন্যরকম, প্রশ্নগুলোই তোমাদের বড়, ঠিক আছে? তো মোটামুটি এখানে জানুয়ারি 5 তারিখ থেকে জানুয়ারি 31 তারিখ পর্যন্ত একটা ডেট দেওয়া রয়েছে, তুমি ডেটগুলো যদি খেয়াল করো। তো প্রথম প্রশ্ন বলছে অফিস সাপ্লাইজের অপরিশোধিত মূল্য নির্ণয় করা। 9 তারিখের লেনদেনের ভিত্তিতে একটি ভাউচার প্রস্তুত করা। গ নম্বর প্রশ্ন জানুয়ারি 1, 5, 11, 28 তারিখের লেনদেনগুলোর জন্য ব্যবসায়ের আর্থিক অবস্থার উপর প্রভাব দেখাও। তারপরে 7 নম্বর প্রশ্ন, এখানে আরেকটা প্রশ্ন আমি দেখাই তোমাদেরকে। 7 নম্বর প্রশ্ন, এখান থেকে এতটুকু উদ্দীপক দেওয়া রয়েছে তুমি দেখতে পাচ্ছ। ক নম্বর প্রশ্ন জানুয়ারি মাসের ক্রয়ের পরিমাণ নির্ণয় করো। খ নম্বর প্রশ্ন উক্ত মাসে বড়ুয়া ট্রেডার্সের নগদ লেনদেনের পরিমাণ নির্ণয় করো। তারপরে বড়ুয়া ট্রেডার্সের জানুয়ারি 12, তারপর 23, 25, তারপর 30 তারিখের লেনদেনগুলোর দ্বারা দেখাও যে এটা সমান এত। আচ্ছা, দেন পরবর্তী প্রশ্ন দেখো, আমি জাস্ট তোমাদের প্রশ্নগুলো দেখা দিচ্ছি, ঠিক আছে? বারবার পড়ার প্রয়োজন নেই আমার। তো এখানে দেখতে পাচ্ছ পরবর্তী 8 নম্বর প্রশ্ন, ঠিক আছে?
এখানে 8 নম্বর প্রশ্ন। তাড়াতাড়ি করে স্ক্রিনশট বা প্রশ্নগুলো ভালো করে দেখে নিবা। আমি প্রত্যেকটা প্রশ্ন যদি এক এক করে পড়তে লাগি তাহলে অনেক সময় লেগে যাবে, এত সময় আসলে হবে না। আমি যেহেতু বাকিদের নিয়ে কাজ করব, বিশেষ করে সায়েন্স এবং আর্টস ক্লাস 6 ক্লাস 7 ক্লাস 8 এদেরকে নিয়ে মূলত আবার কাজ করতে হবে। তো এজন্য তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো দেখা দিচ্ছি, তোমরা একটু প্রশ্নগুলো দেখে নাও। এরপর তোমাদের দেওয়া আছে সংক্ষিপ্ত প্রশ্ন। সংক্ষিপ্ত প্রশ্ন যদি দেখো, বলছে লেনদেন বলতে কি বোঝো, হিসাব বিজ্ঞান কি ব্যাখ্যা করো, লেনদেনের দত্ত সত্তা বলতে কি বোঝায়, মালিকানা সত্ত্ব বলতে কি বোঝায়, ডেবিট নোট কি ব্যাখ্যা করো। এত মোটামুটি 5টা প্রশ্ন। এরপর চলে যাবো তৃতীয় অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো দুতরফা দাখিলা পদ্ধতি। এখানে তোমাদের সেম বোর্ড কর্তৃক নমুনা প্রশ্ন। 1 নম্বর প্রশ্নে বলা হয়েছে এগুলো বহু নির্বাচনী প্রশ্ন, বিশেষ করে বহু নির্বাচনী প্রশ্নগুলো ভালো করে দেখবা। 1 নম্বর প্রশ্ন বলছে হিসাব সংরক্ষণের জন্য দুতরফা দাখিলা পদ্ধতি কেন বেশি জনপ্রিয় কেন? অপশন 4টা দেখতে পাচ্ছ কিনা? দুতরফা দাখিলা পদ্ধতির বৈশিষ্ট্য হলো, এখানে কিছু বৈশিষ্ট্য দেওয়া আছে, কোনটা সঠিক তোমরা জানো। নিচের উদ্দীপক পড়ে 3, 4 এবং 5 নং প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে। তো উদ্দীপক এখান থেকে আমি একটু ক্লিয়ার করি, মোটামুটি দেখা যাচ্ছে আশা করি। এখানে বলছে 1 জানুয়ারি 2025 তারিখের রুমা ট্রেডার্সের মোট সম্পদ এবং মোট দায়ের পরিমাণ ছিল 1,80,000 ও 75,000 টাকা। 31 ডিসেম্বর 2025 তারিখে নগদ 80,000 টাকা, মজুত পণ্য 34,000 টাকা এবং দেনাদার 96,000 টাকা, আসবাবপত্র 40,000 টাকা, পাওনাদার 45,000 টাকা, ব্যাংক ঋণ 50,000 টাকা। বছরের মাঝামাঝি মালিক অতিরিক্ত মূলধন আনয়ন করেন 60,000 টাকা এবং ব্যবসা হতে মালিক নগদ উত্তোলন করেন 30,000 টাকা। এটা হলো তোমাদের উদ্দীপক। প্রথম প্রশ্ন, ব্যবসায় প্রারম্ভিক মূলধনের পরিমাণ কত? তারপরে এখানে রয়েছে সমাপনী দায়ের পরিমাণ নির্ণয় করা, 2025 সালের মুনাফার পরিমাণ কত টাকা। এগুলো হলো তোমাদের ওই যে উদ্দীপকটা ছিল সেই উদ্দীপক থেকে দেওয়া প্রশ্নগুলো, ঠিক আছে। একতরফা দাখিলা পদ্ধতি সাধারণত হিসাব সংরক্ষণ করা হয়। তো এখানে তুমি অপশনগুলো দেখতে পাচ্ছ, সম্পদ, দায়, ব্যয়, যেটা তোমরা উত্তর যেটা হবে উত্তর কমেন্ট সেকশনে লিখতে পারো। 7 নম্বর প্রশ্ন, নিচের কোনটি সঠিক? এখানে 4টা সূত্র দেওয়া আছে, 4টার মধ্যে যে কোনো একটা তো অবশ্যই সঠিক। তো কোনটা সঠিক তাড়াতাড়ি কমেন্ট সেকশনে লিখে ফেলবা। নিচের কোনটি কে আর্থিক বিতরণের খরচা স্বরূপ ব্যবহার করা হয়? তো এখানে 4টি রয়েছে। হিসাব চক্রের ধাপগুলোতে নিচের কোন ধারাবাহিকতাটি সঠিক? প্রারম্ভিক মূলধন 70,000 টাকা এবং সমাপনী মূলধন 90,000 টাকা হলে ক্ষতি বা লাভের পরিমাণ কত টাকা? দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতি কোনটি? এরপর সৃজনশীল প্রশ্ন আবার। তো এখানে সেম আমি বলছি যে প্রশ্নগুলো পড়তে লাগলে অনেক সময় লাগবে। উদ্দীপকগুলো এখানে রয়েছে। ক নম্বর প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে ডিসেম্বর মাসে মোট ক্রয়ের পরিমাণ নির্ণয় করা। তারপর কবি এবং অ্যান্ড ছবি ট্রেডার্স এর উপযুক্ত লেনদেনগুলোর ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করো। তারপরে কবি অ্যান্ড ছবি ট্রেডার্স এর 24 ডিসেম্বর তারিখের লেনদেন অবলম্বনে একটি ভাউচার প্রস্তুত করো। 2 নম্বর প্রশ্ন, তোমরা এখান থেকে দেখতে পাচ্ছ উদ্দীপকগুলো ভালো করে, আমি পুরো স্ক্রিনটাই দেখানোর চেষ্টা করছি যেন সম্পূর্ণ প্রশ্নটা তোমরা ইজিলি দেখতে পারো, ঠিক আছে। বিশেষ করে প্রশ্নগুলো সবাইকে বলবো যে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তোমরা করার চেষ্টা করবা। তো এখান থেকে তুমি দেখছো এখানে প্রশ্নপত্রগুলো রয়েছে। প্রথম প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে মার্চ মাসের বিক্রয়ের পরিমাণ নির্ণয় করো। তারপরে হিসাব সমীকরণের উপর 1, 3, 7, 10 তারিখের লেনদেনগুলোর প্রভাব দেখাও। মার্চ এখানে 6, 17, 19, 28 তারিখের লেনদেনগুলোর ডেবিট ক্রেডিট নির্ণয় করো। 3 নম্বর প্রশ্ন, এখান থেকে এই পর্যন্ত তুমি প্রশ্ন উদ্দীপক দেখতে পাচ্ছ। প্রথম প্রশ্ন, প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। আমি জাস্ট এখান থেকে করছি। তারপরে আলম সার্ভিস সেন্টারের উপযুক্ত লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। তোমাদের ম্যাক্সিমাম প্রশ্ন দেখতে ডেবিট ক্রেডিট আর তারপর ভাউচার প্রস্তুত করা, এই ধরনের প্রশ্নগুলো তোমাদের মোটামুটি বেশি, তাই না?
আই হোপ যে এই প্রশ্নগুলো তোমাদের অনেক বেশি। তারপরে গ নম্বর 25 জানুয়ারি লেনদেন অবলম্বনে ডেবিট ক্রেডিট ভাউচার প্রস্তুত করো। তারপর 4 নম্বর প্রশ্ন আমরা যদি খেয়াল করি, 4 নম্বর প্রশ্ন এখানে রয়েছে। তো এখান থেকে এই পর্যন্ত উদ্দীপক রয়েছে, উদ্দীপকটা দেখে নাও। এরপর আসি প্রশ্নে। প্রথম প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে মোট স্থায়ী সম্পদের পরিমাণ নির্ণয় করো। পিউ ট্রেডার্স জুলাই মাসের লেনদেনগুলোর কারণ সহ ডেবিট ক্রেডিট নির্ণয় করো। পিউ ট্রেডার্সের জুলাই মাস শেষে মালিকানা সত্ত্বের পরিমাণ নির্ণয় করো। এরপর হলো 5 নম্বর প্রশ্ন। 5 নম্বর প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ এখান থেকে পরিমাণ প্রশ্ন। তো ফার্স্ট প্রশ্নে আসি, উপযুক্ত তথ্য হতে নিট দেনাদারের পরিমাণ নির্ণয় করা। উপযুক্ত লেনদেনগুলোর সমীকরণ ভিত্তিক কারণ লেখো। কি পানামা সন্সের লেনদেন সমূহ কারণ সহ ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তারপর চলে যাবো নিচের দিকে। আমরা যদি পরবর্তী প্রশ্ন দেখি, 6 নম্বর প্রশ্ন। 6 নম্বর প্রশ্ন, এখানে একটা প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ। তো আমি সেম প্রশ্নে চলে যাব সরাসরি। প্রথম প্রশ্ন বলছে রিয়াদ এন্টারপ্রাইজ এর প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। 6 নম্বর প্রশ্ন, রিয়াদ এন্টারপ্রাইজ এর সমাপনী মূলধনের পরিমাণ নির্ণয় করো। প্রারম্ভিক মূলধন ও সমাপনী মূলধনের যথাক্রমে 5,50,000 এবং 6,85,000 টাকা ধরে 2025 সালের জনাব রিয়াদ এন্টারপ্রাইজ এর লাভ ক্ষতির পরিমাণ নির্ণয় করো। এরপরে সংক্ষিপ্ত প্রশ্নে যদি আসি, সংক্ষিপ্ত প্রশ্ন যদি দেখো, দুতরফা দাখিলা পদ্ধতির মূল নীতিটি ব্যাখ্যা করো। বিভিন্ন প্রকার হিসাবের ডেবিট ও ক্রেডিট নির্ণয়ের নিয়মগুলো ব্যাখ্যা করো। হিসাব চক্র কি ব্যাখ্যা করো। একতরফা দাখিলা পদ্ধতির সমীকরণ বদ্ধতা ব্যাখ্যা করো। কার্যপত্র কেন প্রস্তুত করা হয় ব্যাখ্যা করো। এরপর চলে যাব চতুর্থ অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। ঠিক আছে, এরপরে কি মূলধন ও মুনাফা জাতীয় লেনদেন। তোমরা ভালো করে তোমাদের প্রশ্নগুলো দেখতে এই জন্য বলছি, যেহেতু বোর্ড কর্তৃক প্রশ্নগুলো আসছে, তো এতটুকু তোমাকে বলতে পারি যে এই প্রশ্ন থেকে অবশ্যই তোমরা সবাই প্রশ্নপত্রগুলো কমন পাবা। আর লাইভে এই জন্য তোমাদের দেখাচ্ছি যেন তোমাদের সবার যে প্রশ্নগুলো রয়েছে মনে, সেই প্রশ্নগুলো যেন আমাকে করতে পারো। এখানে বলছে চান্সের গাইডের ভিডিও লাইভ গণিত স্যার। আচ্ছা বুঝি নাই, ঠিক করে বলবা। এখানে সায়েন্স তুমি কি বলতে চাচ্ছো? সায়েন্স গাইড এর গণিত এরকম কিছু একটা ভালো করে বোঝা যাচ্ছে না। আব্দুল্লাহ আরাফাত, একটু ভালো করে বলবা। গাইডকে এই প্রশ্নগুলো আছে, এটা আমি সঠিক বলতে পারবো না যে গাইডে আজও কি এই প্রশ্নগুলো আছে কি নাই, কেননা এই প্রশ্নগুলো আসলে বোর্ড কর্তৃক দেওয়া হয়েছে। ঠিক আছে, বোর্ড কর্তৃক তোমাদের নমুনা প্রশ্ন হিসাবে দেওয়া হয়েছে এই প্রশ্নগুলোকে। এখন এই প্রশ্নগুলো আজও কি গাইডে আছে কি গাইডে নাই, এই বিষয়ে আমার তেমন একটা ধারণা নাই। ঠিক আছে, তোমরা যারা হিসাব বিজ্ঞান বিষয়টা যদি আমি ক্লাসগুলো করাতাম তাহলে হয়তো বা এই বিষয়ে আমার সম্পূর্ণ ধারণা থাকতো এবং আমি তোমাকে ক্লিয়ার একটা ধারণা দিতে পারতাম যে প্রশ্ন আজও কি গাইডে আছে কি নাই। তো যাক, প্রশ্নগুলো আমি দেখা দিচ্ছি, তোমরা জাস্ট প্রশ্নগুলো দেখো। গাইডে থাকলে ভালো কথা। সার্চ 8 এর গণিত প্রশ্ন দেন। আচ্ছা, এখানে প্রশ্ন দেওয়া মেন কথা না, আমি বলি যে আমি যদি প্রশ্ন বানিয়ে দিই তাহলে আলাদা হিসাব হচ্ছে। ঠিক আছে, বাট আমি যে প্রশ্নগুলো দিচ্ছি সেই প্রশ্নগুলো আসলে বোর্ড কর্তৃক দিচ্ছে, আমি জাস্ট তোমাদের সামনে উপস্থাপনা করছি। আমি নিজে কিন্তু এই প্রশ্নগুলোর উত্তরও জানি না, এইমাত্র উত্তরগুলো হাতে পাইলাম, তোমাদের হাতে উপস্থাপনা করছি, যদি তোমাদের যদি কিছুটা উপকার হয় এই জন্য। আচ্ছা, ফার্স্ট প্রশ্ন দেখো, মূলধন জাতীয় ব্যয় কোনটি? 1, যদি মূলধন জাতীয় ব্যয়কে মুনাফা জাতীয় ব্যয় হিসাবে লিপিবদ্ধ করা হয় তাহলে কোনটা? আছে আমি একটু টেনে যাচ্ছি, ঠিক আছে, তোমরা একটু দেখো, কেন অত সময় আসলে পাবো না। তো এখানে যে প্রশ্নগুলো আছে ভালো করে দেখবা তোমরা, ঠিক আছে, কারণ দেখো প্রত্যেকটা অধ্যায় ভিত্তিক প্রশ্ন দিছে বোর্ড, অনেক প্রশ্ন। তো এই প্রশ্নগুলো তোমরা দেখবা এবং প্রশ্নগুলোর উত্তর করার চেষ্টা করবে, ঠিক আছে। আর যদি আমি উত্তর পারতাম অবশ্যই তোমাকে অবশ্যই উত্তরগুলো বলে দিতাম। আচ্ছা, এরপর তোমাদের দেখো সৃজনশীল প্রশ্ন রয়েছে। এরকম একটা হিসাব দেওয়া আছে। প্রথম প্রশ্ন, মূলধন জাতীয় প্রাপ্তের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় আয় ও মুনাফা জাতীয় প্রাপ্তের পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয় ও মুনাফা জাতির প্রদানের পরিমাণ নির্ণয় করো। 2 নম্বর প্রশ্ন, সাকিব ট্রেডার্সের একটি হিসাব দেওয়া আছে। প্রথম প্রশ্ন, বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয় নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয় ও মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। 4 তারিখে কৃতকৃত মেশিন
1,95,000 টাকায় বিক্রয় করা হলে মূলধন জাতীয় প্রাপ্তি ও মূলধন জাতীয় আয়ের পরিমাণ নিরূপণ করো। এর পরবর্তী 3 নম্বর প্রশ্ন তুমি দেখতে পাচ্ছ, এখানে দেখো সিগনেচার সহ রয়েছে, ঠিক আছে। এটা বোর্ড কর্তৃক দিছে, তার একটা সিগনেচারও কিন্তু রয়েছে। কি ধরনের প্রশ্ন আসবে সেটা কিন্তু সহজ করে দিছে। তো 1 নম্বর প্রশ্ন তুমি এখান থেকে দেখতে পাচ্ছ, এখান থেকে এখানে প্রশ্নগুলো রয়েছে। প্রথমে মুনাফা জাতীয় আয়ের পরিমাণ, মোট পরিমাণ নির্ণয় করো। মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। রাহা অ্যান্ড ব্রাদার্স নামে একটি প্রতিষ্ঠান রয়েছে, যে প্রতিষ্ঠানে কিছু হিসাব এখানে দেখতে পাচ্ছ তোমরা। এখান থেকে প্রশ্ন হলো মূলধন জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মুনাফা জাতীয় আয় ও ব্যয়ের পরিমাণ নির্ণয় করো, মূলধন জাতীয় প্রাপ্তি ও মুনাফা জাতীয় প্রাপ্তির মোট পরিমাণ নির্ণয় করো। তারপর 5 নম্বর প্রশ্ন, এখানে কিছু হিসাব দেখতে পাচ্ছ, বেশি চলে গেল। প্রথম প্রশ্ন, উপযুক্ত তথ্যাদি হতে মূলধন জাতীয় লেনদেনের মোট পরিমাণ নির্ণয় করো। উক্ত ব্যবসায়ের মে মাসের মোট পরিমাণ মোট মুনাফা জাতীয় ব্যয়ের পরিমাণ নির্ণয় করো। উক্ত ব্যবসায়ের মে মাসের মোট মুনাফা জাতীয় আয়ের পরিমাণ নির্ণয় করো। এরপর সংক্ষিপ্ত প্রশ্ন, মূলধন জাতীয় ব্যয় বলতে কি বোঝো? উদাহরণ সহ মূলধন জাতীয় প্রাপ্তি ও আয়ের সম্পর্ক ব্যাখ্যা করো। উদাহরণ সমূহ জাতীয় প্রদান ও ব্যয়ের সম্পর্কে ব্যাখ্যা করো। আর্থিক বিবরণী প্রস্তুতে মূলধন ও মুনাফা জাতীয় লেনদেনের প্রভাব ব্যাখ্যা করো। উদাহরণ সহ বিলম্বিত মুনাফা জাতীয় ব্যয়ের ধারণাটি ব্যাখ্যা করো। এরপর তোমাদের পঞ্চম অধ্যায়, যে অধ্যায়ের নাম হলো হিসাব, সেই অধ্যায়টি যদি দেখো, প্রশ্নগুলো দেখবা। বিশেষ করে নবম দশম শ্রেণীর জন্য প্রশ্নগুলো করা হয়েছে। আর দশম শ্রেণীর একটা কথা বলি, তোমাদের হিসাবটা কিন্তু অনেকটা শর্ট সিলেবাসে। তো শর্ট সিলেবাস হলে অবশ্যই অধ্যায় দেখে নিবা যে আসলে কি অধ্যায়টা তোমার সিলেবাসে আছে কিনা। বহু নির্বাচনী প্রশ্ন, তো এখানে ফার্স্ট আমি প্রশ্নগুলো দেখা দিচ্ছি তোমাদের, একটু ভালো করে দেখে নিবা প্রশ্নগুলো, ঠিক আছে। আমি এমসিকিউ প্রশ্নগুলো পড়তে লাগলে অনেক সময় লাগবে, আমি জাস্ট দেখা দিচ্ছি, তুমি খালি প্রশ্নগুলো দেখে নাও যেন প্রশ্নগুলো পরবর্তী উত্তর করতে পারো। আর যদি এখন উত্তর করতে পারো তাহলে উত্তর করতে পারো সরাসরি। এবার আসি সৃজনশীল প্রশ্ন। সৃজনশীল প্রশ্ন কি বলছে দেখি। পরে শাহিন এন্টারপ্রাইজের একটা হিসাব এখানে দেওয়া আছে। উপযুক্ত তথ্য হতে মোট উত্তোলনের পরিমাণ নির্ণয় করো। শাহিন এন্টারপ্রাইজের সম্পদ হিসাব চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। উল্লেখিত হিসাবগুলো হতে মোট দায়ী হিসাবের পরিমাণ নির্ণয় করা। তারপর 2 নম্বর প্রশ্নে আসি আমরা। 2 নম্বর প্রশ্নে 30 তারিখ পর্যন্ত একটা বিষয় হিসাব দেওয়া। উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। জানুয়ারি 1, 3, 7, 15 তারিখের লেনদেনগুলোর সাথে জড়িত হিসাবের শ্রেণী দেখাও। জানুয়ারি 8, 4, 8, 24, 30 তারিখের লেনদেনগুলোর ডেবিট ও ক্রেডিট নির্ণয় করা। 3 নম্বর প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে ব্যয় হিসাবের পরিমাণ নির্ণয় করো। মার্চ 2 থেকে 15 মার্চের তারিখের লেনদেনগুলো হতে হিসাবের শ্রেণী উল্লেখ সহ এখানে ট্রেড ও ক্রেডিট নির্ণয় করো। তারপর মার্চ 18 থেকে 28 তারিখের লেনদেন কারণ সহ তোমার ডেবিট ও ক্রেডিট নির্ণয় করো। তারপর খ নম্বর সংক্ষিপ্ত প্রশ্ন, হিসাব কেন প্রস্তুত করা হয়? জের নির্ণয়ের ক্ষেত্রে টি ছক এবং চলমান জের ছকের পার্থক্য দেখাও। প্রতিটি লেনদেন দ্বারা অন্তত 2টি হিসাব খাত প্রবাহিত হয়, ব্যাখ্যা করো। হিসাবের উদ্দীপ্ত কিভাবে নির্ণয় করা হয়? ষষ্ঠ অধ্যায় জাবেদা, খুবই গুরুত্বপূর্ণ অধ্যায় তোমাদের জন্য। আবারও সেম প্রশ্নগুলো তোমরা একটু দেখবা, এমসিকিউ প্রশ্নগুলো। আচ্ছা, আবার আমরা সৃজনশীল প্রশ্ন চলে আসলাম। চলো আবার প্রশ্নগুলো দেখে নিই।
প্রথম প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে ফেরত পণ্যের মূল্য নির্ণয় করো। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে আফরোজা ফ্যাশনের ক্রয় জাবেদা প্রস্তুত করো। ক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা করো। দাও। 2 নম্বর হিসাবে এখানে দেখতে পাচ্ছ 2 নম্বর প্রশ্ন, বাহাউদ্দিন অ্যান্ড সন্স মে মাসের বিক্রয় খাতে বার্টার পরিমাণ নির্ণয় করো। উপযুক্ত লেনদেনের ভিত্তিতে বিক্রয় জাবেদা প্রস্তুত করো। বিক্রয় জাবেদা সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত অবশিষ্ট লেনদেনের সাধারণ জাবেদা দাখিলা দাও। 3 নম্বর প্রশ্ন এখানে দেখতে পাচ্ছ তোমরা, চৌধুরী হার্ডওয়ার্কের প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয় করো। 5 তারিখের লেনদেন অবলম্বনে একটি চালান প্রস্তুত করো। জানুয়ারি মাসের 8, 15, তারপর 18, 28 তারিখের লেনদেনগুলোর সাধারণ জাবেদা লিপিবদ্ধ করো। 4 নম্বর প্রশ্ন, জুলাই মাসে খান কম্পিউটার এর ক্রয় সংক্রান্ত আনুষঙ্গিক খরচের পরিমাণ নির্ণয় করো। জুলাই মাসের তথ্য অবলম্বনে একটি ডেবিট নোট প্রস্তুত করো। উপযুক্ত লেনদেনগুলোর সাহায্যে খান কম্পিউটারের একটি ক্রয় জাবেদা প্রস্তুত করো। 5 নম্বর প্রশ্ন, উপযুক্ত তথ্য হতে প্রারম্ভিক জাবেদা দাখিলা দাও। বছর শেষে প্রয়োজনীয় সমন্বয়ে জাবেদা দাখিলা দাও। মেসার্স আলফা ট্রেডার্সের প্রকৃত জাবেদার সমাপনী দাখিলা প্রদান করা। এরপর 6 নম্বর প্রশ্ন যদি খেয়াল করো, 6 নম্বর প্রশ্ন বলা হয়েছে জুলাই 1, জুলাই 10 তারিখের লেনদেন দ্বারা সাধারণ জাবেদা প্রস্তুত করো। নিহারিকা ফার্মেসির জুলাই মাসের ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করো। উপযুক্ত তথ্য হতে নিহারিকা ফার্মেসির অন্তঃফেরত জাবেদা প্রস্তুত করো। এরপর আসি সংক্ষিপ্ত প্রশ্নে। সংক্ষিপ্ত প্রশ্ন বলছে জাবেদাকে হিসাবের প্রাথমিক বই বলা হয় কেন? জাবেদার শ্রেণী বিভাগ ছকের সাহায্যে দেখাও। জাবেদার গুরুত্ব ব্যাখ্যা করো। উদাহরণ সহ সমন্বয় জাবেদা ব্যাখ্যা দাও। কারবারি বাট্রা ও নগদ বাট্রা বলতে কি বোঝায়? এরপরে তোমাদের 7ম অধ্যায়, যে অধ্যায় নাম হলো খতিয়ান। ঠিক আছে, তো আশা করি খতিয়ান 6ষ্ঠ অধ্যায় পর্যন্ত তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষা 2025 আর নাই। তো নিচের প্রশ্নগুলো দেওয়া হয়েছে তোমাদের বার্ষিক পরীক্ষার জন্য। তো এই পর্যন্ত আমরা রাখবো, যেহেতু অর্ধবার্ষিক পরীক্ষা পর্যন্ত 6টি অধ্যায় রয়েছে। এই অধ্যায় পর্যন্ত কিন্তু অর্ধবার্ষিক পরীক্ষা 2025 অনুষ্ঠিত হবে। 7ম অধ্যায় যদি তোমাদের যারা লাইভ দেখছো তাদের মধ্যে যদি কারো সিলেবাসে থাকে আমাকে বলতে পারো, সেক্ষেত্রে আমি তোমাকে সেই প্রশ্নগুলো দেখিয়ে দিতে পারি। ঠিক আছে, এখন তুমি একটা ক্লিয়ারলি আমাকে বলবা যে আসলে কি 7ম অধ্যায় কি তোমাদের কারো আছে? তোমাদের কারো সিলেবাসে যদি 7ম যে অধ্যায়টি রয়েছে সেই অধ্যায়টি যদি থাকে আমাকে অবশ্যই জানাও, আমি তোমাকে সেই প্রশ্ন দেব। এগুলো কি পরীক্ষায় আসবে? শামিউল, আচ্ছা আমি এটা নিয়ে আগেও বলছি যে এটা কিন্তু বোর্ড কর্তৃক প্রশ্ন। ঠিক আছে, স্কুল বন্ধ হবে না। হ্যাঁ, স্কুল বন্ধ হবে না, এটা কথা সত্য। এই প্রশ্নগুলো কই পাবো স্যার? আচ্ছা, এই প্রশ্নগুলো কই পাবা এই বিষয়ে যদি আমি একটু ক্লিয়ার বলি, প্রথম কথা হলো এই প্রশ্নগুলো তো সম্পূর্ণভাবে আমি একটা পিডিএফ ডাউনলোড দেওয়া রাখছি। তো এই প্রশ্নটা তুমি কোথায় পাবা? এই কাজ দেখো, তুমি আমার প্রত্যেকটা ফেসবুক পেজের একটা দেওয়া রয়েছে। ঠিক আছে, ফেসবুক একটা পেজের লিঙ্ক দেওয়া রয়েছে। তুমি ফেসবুক পেজে চলে যাও, আমি এই প্রশ্নটা তোমাদের জন্য ফেসবুক পেজে আপলোড দিচ্ছি। ফেসবুক পেজে জানো, দেখো আমাদের মেন চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে। তুমি সেখানে চলে যাও, আমি অর্ধবার্ষিক পরীক্ষার জন্য এই প্রশ্নটা ওখানে তোমাদের জন্য দিয়ে রাখছি। তাহলে তুমি সেখান থেকে খুব ইজিলি প্রশ্নগুলো পেয়ে যাবা। স্কুল বন্ধ দিলে ভালো হয়। আচ্ছা, স্কুল বন্ধ দেওয়া টোটালি সরকারের ব্যক্তিগত ব্যাপার। ঠিক আছে, অর্ধবার্ষিক পরীক্ষার সব প্রশ্ন কোথায় পাবো স্যার? দেখো, অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর প্রশ্ন কখনোই হুবহু কমন পাবা না। হয়তোবা জানি না কেন এই হিসাব বিজ্ঞানের এই প্রশ্নটা সরকার কর্তৃক দিয়ে দিয়েছে, এটা আমিও বুঝতে পারলাম না। বাট এতটুকু তোমাকে গ্যারান্টি দিতে পারি, অর্ধবার্ষিক পরীক্ষা 2025-এর প্রশ্নগুলো সব বোর্ডে সেম হবে না, প্রত্যেকটা উপজেলায় প্রশ্নগুলো ভিন্ন ভিন্ন হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, সবাই ভালো থাকবে, সবার জন্য দোয়া করি। তোমাদের প্রশ্ন এতটুকুই ছিল। আসসালামু আলাইকুম।